নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। অপারেশন ডেভিল হান্টের ঘোষণা হয়েছে 8 ফেব্রুয়ারি, আর তারপর থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা এই: বাংলাদেশের বর্তমান অবস্থার দায় কার সবচেয়ে বেশি, অর্থাৎ কে সবচেয়ে বড় ডেভিল? প্রথমে ভেবেছিলাম ডেভিল শব্দটা বড় কড়া হয়, তার চেয়ে ভিলেন কথাটা ব্যবহার করি। খলনায়ক খারাপ বটে, তবে সিনেমায় মঞ্চে ভালো খলনায়কের চরিত্র, সেই চরিত্রে যারা অভিনয় করেন সেই অভিনেতারা আবার দেদার দর্শকের হাততালিও পায়। কিন্তু শয়তান কখনো হাততালি পায় না। একটু ভুল হলো, সামান্য ভুল। শয়তান হাততালি পায় কেবল তার যে সাঙ্গপাঙ্গরা আছে, অর্থাৎ অন্য শয়তানদের কাছ থেকে তারাও হাততালি পায়। বাংলাদেশ এখন যে জায়গায় এসে পৌঁছেছে, তাতে ভিলেন বললে অপরাধীর অপরাধ কম দেখানো হয়। সুতরাং ডেভিল বলাটাই ভালো, সেটাই বলি। 8 ফেব্রুয়ারিতে যখন ডেভিল হান্ট বা শয়তান খোঁজার ঘোষণা হলো, প্রথমটায় ভেবেছিলাম বুঝি 32 নম্বর ভাঙার প্রতিক্রিয়ায় এই অভিযান। কারণ 5 ফেব্রুয়ারির 1.5 দিন পর নোবেল জয়ী প্রধান উপদেষ্টা যেরকম করুণ কণ্ঠে বলেছিলেন, দয়া করে কেউ এইসব করবেন না, এতে বিপ্লবের ছবি নষ্ট হয়, বাংলাদেশের আইন মেনে চলা জনতার সুনাম নষ্ট হয় ইত্যাদি। তাতে মনে হয়েছিল 32 নম্বর কিংবা আরও যেসব বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে, তাদের যারা করেছে সেটা তাদের ধরার জন্যই বুঝি এই অভিমান। ওমা, পরে দেখি ডেভিল হান্ট হলো গাজীপুরের প্রতিক্রিয়া। সেখানে রাতের বেলায় বিপ্লবীরা বিপ্লব করতে গিয়েছিল, তখন এলাকার মানুষ তাদের ধরে হাতের সুখ করেছে। যা খবর পেয়েছি তাতে জনাতিনেক শাহাদাত বরণ করেছে সেই রাতেই, আরও ডজন দুয়েক ধুঁকছে হাসপাতালে। শুনছি গাজীপুরের ডোজ কম বেশি অন্য জায়গাতেও পাচ্ছে বিপ্লবীরা। আর সেই ডোজ দেওয়ার সাহস যাতে না পায় মানুষ আর কোথাও এরপর, তার জন্যেই আনা হয়েছে অপারেশন ডেভিল হান্ট। 5 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি হোক বা 7 ফেব্রুয়ারি, যার প্রতিক্রিয়াতেই হোক না কেন, ভাবলাম বাংলাদেশের মানুষের শুভ চিন্তক হিসেবে এবং বিশেষ করে শান্তির নোবেল জয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এভাবে হন্যে হয়ে ডেভিল খুঁজে বেড়াচ্ছেন, তখন তাকে যেটুকু সাহায্য আমার মতো ক্ষুদ্র ইউটিউবার কলকাতায় বসে করতে পারে সেটা করা উচিত। সুতরাং খুঁজতে বসলাম বাংলাদেশের ডেভিল কারা, এবং তাদের নামগুলো ডক্টর ইউনূসকে জানিয়ে দেব, এই উদ্দেশ্যে খোঁজাটা শুরু হলো। ডেভিল মিটার বলে কিছু আছে কিনা জানতে চাইলাম এক বন্ধুস্থানীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞের কাছে, এআই বিশেষজ্ঞ। সে বলল, ঠিক ওই ডেভিল মিটার বলে কিছু আছে কিনা জানি না, তবে এই এআই করতে পারে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে না এমন কিছু নেই। তুমি কি চাও সেটা আমাকে বলো, আমি খুঁজে দেখি। বললাম তাকে, শয়তান মানে ডেভিল বলতে অভিধানে যা লেখা আছে সেই হিসেবে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বা কুখ্যাত যেটাই হোক কিছু শয়তানের নাম আমার চাই। অন্তত 5টা সেরা শয়তানের নাম হলেই হবে। ছোট শয়তান বা শয়তানের নাতিপুতি এদের নাম চাই না, শুধু বড় শয়তান 5টা নাম পাঠালেই হবে। তাদের পরিচয় এবং তাদেরকে ধরলে বা জেলখানায় ঢুকিয়ে দিলে বাংলাদেশ শান্ত হবে কিনা সেটাও জানতে চাই। ইউনূস সাহেবকে পাঠাবো যাতে এই শয়তানদের ধরার সুবিধা হয় তার। খানিক পরে বন্ধুটি ফোন করে বলল, কি সর্বনাশ, যতবার এআইকে বাংলাদেশের বড় ডেভিলদের নাম ধাম পরিচয় জানতে চাইছি অমনি উঠে আসছে। বলতে বলতে একটু থেমে গেল বন্ধু। আমি বললাম, কি উঠে আসছে, কার নাম? যাদের নাম, সে জবাব দিল, যাদের নাম আসছে তোমাকে পাঠালাম, নিজে দেখে নাও,
আমি জানি তোমার বিশ্বাস হবে না, কিন্তু মনে রেখো এআই কখনো মিথ্যে বা ভুল রেজাল্ট দেয় না। একটু ওলটপালট হয়তো হয়, কিন্তু মিথ্যে বা ভুল কিছু দেয় না। কথা শেষ হওয়ার আগেই নামের তালিকায় এসে গেল আর আমার ফোনে, আর সেটা দেখে আমারও বিশ্বাস হলো এআই কখনো ভুল রেজাল্ট দেয় না, তবে সামান্য একটু ওলটপালট হতেই পারে। নাম বলার আগে এআই ব্যাখ্যা করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। কি বলেছে? বলেছে বাংলাদেশ সম্ভবত ইতিহাসের সবচেয়ে খারাপ ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এখন। দেশের ঐতিহ্য, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধসে গেছে। এরই সঙ্গে অর্থনীতি, বিদেশ নীতি, শিল্পনীতি, এক কথায় যত রকম নীতি আছে সেসব নীতি যাদের ওপরে নির্ভর করে একটা দেশ বেঁচে থাকে, দাঁড়িয়ে থাকে, সেসব নীতির ওপরে সেই সব কিছু ঘেটে ঘ হয়ে গেছে। গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে দেশ। যে কোনো মুহূর্তে নাকি লাগতে পারে গৃহযুদ্ধ। আর দেশের এই অবস্থার সবচেয়ে বেশি দায় কার বা সবচেয়ে বড় দোষী কে? এই প্রশ্নের মীমাংসা করতে গেলে প্রথমে দেখতে হয় দোষীর তালিকায় কোন কোন নাম দিয়েছে এআই। দোষীর তালিকা তৈরি হলে তবে বিচারের ভিত্তিতে রেখে ওজন করা যাবে কে বড় ভিলেন আর কে বড় ডেভিল আর কে ছোট ডেভিল। সুতরাং তালিকা তৈরির কাজটা প্রথমে করতে হবে। যেমন বলেছিলাম 5টা নাম পাঠিয়েছে এআই এবং বলে দিয়েছে 5 নম্বর থেকে শুরু, মানে তার এখানে বোঝার সুবিধার জন্য প্রথমে 5 নম্বর দিয়েছেন, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, সেখান থেকে 1 নম্বরে সবচেয়ে বড় শয়তানের নাম 1 নম্বরে। ঠিক আছে? বড় ডেভিল, শয়তান বললে খারাপ লাগতে পারে, ইংরেজি শব্দটা ভালো, বাংলায় শয়তান ইচ্ছে কি বিচ্ছিরি লাগে, তার থেকে ডেভিলকেই বলবো এখন থেকে। ঠিক আছে? প্রথমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনার আমলে দীর্ঘ 15 বছর একটা রাজনৈতিক স্থিরতা ছিল দেশে। এই অবস্থায় দেশ খুব ভালোভাবে, বিপুলভাবে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছিল। দেশের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোগত উন্নয়ন স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিক স্তরে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের আন্তর্জাতিক মঞ্চে এ ব্যাপারে যতই শেখ হাসিনাকে উন্নয়ন নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে থাকুন তার বিরুদ্ধে, সেটা ইউনূস সাহেবের নিজের মিথ্যাচার। তার অভিযোগ একেবারে কাঁচা, বিশ্বাসযোগ্য নয়। আর পৃথিবীর কোনো এই ধরনের সংস্থা, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা একটা ইউনূস নিয়ে আগে ইউনূসের এই সমস্ত কথা নিয়ে একটা বাক্য পর্যন্ত উচ্চারণ করেনি। রাজনৈতিক কারণে শেখ হাসিনা সরকারের পতনের পর 6 মাসে বাংলাদেশের অধোগমন যে অবিশ্বাস্য, এটা বলার অপেক্ষা রাখে না। এটা এআই এর কথা, আমার কথা নয়। এটা সব দিক দিয়ে এর কারণ অনেক, এবং এই অবস্থার দায় শুধু একজনের হতে পারে না, এটা অনেকের পাপ। অনেক পাপীর সম্মিলিত পাপে বাংলাদেশ আজ এভাবে ডুবেছে। আমাদের এখনকার আলোচনা এই পাপীদের মধ্যে পাপের ভাগ সবচেয়ে বেশি কাজ সেটা নিয়ে। তারপরে এআই বলছে সে আবার সেই কথাটা 5 নম্বরে যে নামটি সেটা দিয়েই শুরু হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? 5 নম্বর ডেভিল হিসেবে চিহ্নিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনকে। এই শিরোনামে ছাত্রদের মধ্যে যারা সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের নাম, সমন্বয়কদের নাম, তারপর তাদের লম্বা লিস্টটির প্রথম নামটি হচ্ছে মাহফুজ আলমের। শুনেছি ইনি নাকি হচ্ছে মানে আমাদের ওই ইউনূস সাহেব একেই পরিচয় করে দিয়েছিলেন আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের সেই মিটিংয়ে, মঞ্চে পরিচয় করে দিয়েছিলেন যে এই হচ্ছে মাস্টার মাইন্ড। ঠিক আছে? তার নামটা প্রথমে। এদের নামের তালিকায় আসার কারণ হিসেবে বলা হয়েছে যে এই যে সম্পাদক, এই সমন্বয়ক টক, এদের নাম বলেছে যে রাজনৈতিক টালমাটাল অবস্থা দেশের এই পরিণতির মূলে, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কোটা হটাও থেকে হাসিনা হটাও আন্দোলনে পৌঁছে যাওয়া। যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এটা আদৌ কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, আসলে ছিল একটি ষড়যন্ত্র, বা যদি বলাই যায় তাহলে বলা হয়, যদি আন্দোলন কথাটাকে যদি রাখতেই হয় তাহলে বলা যায় এটা ছিল একটা সারোগেট আন্দোলন। সারোগেট মানে
সারোগেট মানে একজনের বাচ্চা অন্য আরেকজনের গর্ভে গেলে তাকে বলা হয় সারোগেট মাদার। এই হচ্ছে সারোগেট বাচ্চা, হচ্ছে সারোগেট বাচ্চা আছে কিনা জানি না, সারোগেট মাদার হচ্ছে এইটাই, যে মানে যার গর্ভে থাকছে সে কিন্তু বড় হচ্ছে বাচ্চা, সে মা নয় বাচ্চার, সে তার গর্ভকে ভাড়া দিয়েছে মাত্র, বাচ্চার আসল বাবা কিংবা মা তারা আড়ালে। ছাত্র আন্দোলন সারোগেট মাদারের ভূমিকা পালন করেছে ভালোভাবেই। তবু বাংলাদেশের এই সারোগেট মাদারটি মানে ওই বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা ক্রিমিনাল ইন্টেন্ট অস্বীকার তাদের যে ছিল সেটা অস্বীকার করতে পারে না। সুতরাং প্রথম পাপের ভাগী হিসেবে 5 নম্বরে উঠে এসেছে ওই ছাত্র নেতাদের নাম, যাদেরকে দায়ী করা যায়। তালিকায় তার পরের নামটি আছে, অর্থাৎ 4 নম্বরে নাম আছে বিএনপির। বলা হয়েছে এদের রাজনৈতিক দোদুল্যমানতা, মানে কোনটা কোন দিকে যাবে, কোন পথে থাকবে, কোনটা করবে, আওয়ামী লীগের বিরোধিতা করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে, এটা কখনো কখনো বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে চলবে না, আবার কখনো বলছে আওয়ামী লীগকে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদেরকে কখনো ক্ষমা করা যায় না, এরা এরকম। সুতরাং এদের এই রাজনৈতিক দোদুল্যমানতা বর্তমান সংকটের জন্য অনেকখানি দায়ী। এরা দেশ জুড়ে দখলদারি ও চাঁদাবাজিতেই ব্যস্ত হয়ে থেকে, মত্ত হয়ে থেকে জামাতকে মাঠ ছেড়ে দিয়েছে, আর জামাত তার প্রভাব বাড়িয়েছে এই সমস্ত সংগঠনগুলোকে নিজেদের কুক্ষিগত করেছে। বিএনপি এখন সেই হারাধনের 10টি ছেলের সেই একটা করে ছেলে যেমন কমছে, বিএনপির অবস্থা তেমনই। বিএনপি নেতাদের নামের একটা তালিকা এরপরে দেওয়া হয়েছে, আমার সেটা প্রয়োজন না বোধ করায় সেটা নামগুলো আর দিচ্ছি না। তবে প্রথম নামটি কিন্তু, তার মধ্যে নামটি কিন্তু খালেদা জিয়ার নাম নেই। অবশ্য তিনি তো কিছুদিন তিনি কোনো বক্তব্যই দিতে পারেননি, তিনি ছিলেন বাংলাদেশে কিন্তু কোনো বক্তব্য করার মতো ক্ষমতা তার ছিল না। আর তারেক রহমান দূর থেকে কিছু কিছু বলেছে লন্ডন থেকে, সুতরাং তিনি আবার কার্যকরী সভাপতি তো দলের, তার নামটা প্রথমে আছে, তারপরে ফারুক আলমগীর সাহেবের নাম আছে, এরকম কয়েকটা নাম আছে। তালিকার 3 নম্বর নামটি জামায়াত ইসলামী বাংলাদেশের। এই 3 নম্বর জামায়াত ইসলামীর নাম, সেই নামটা দেওয়ার কারণ হিসেবে বলেছে এআই, বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল যন্ত্রমাত্র, যন্ত্রী নয়। দেশের মধ্যে এই যন্ত্রী হচ্ছে জামাত। আন্দোলন হয়েছে ছাত্রদের নামে, কিন্তু মাথা জামাত। তাদের নামের তালিকায় প্রথমে জামাত আমির শফিকুর রহমানের নাম, তারপর জামাতের সুরায় যারা আছেন তাদের নামগুলো। বাংলাদেশের জন্ম ইতিহাস, 71-এর ইতিহাস মুছে দিয়ে মানুষে মানুষে যে প্রচণ্ড বিভেদ আজ তৈরি হয়েছে বাংলাদেশে, তার মূলে আছে জামাত। হাসিনা সরকারের পতনের পর যদি জামাত তাদের 71-এর ভূমিকা ফিরিয়ে আনতে এত উৎসাহী না হতো, অর্থাৎ 71-এ কী ছিল জামাতের ভূমিকা? বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী তাদের অবস্থান, সেইটা যদি আবার ফিরিয়ে না আনার চেষ্টা করত, তবে বাংলাদেশ এত দ্রুত বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে যেত না। এই হচ্ছে জামাতের সম্পর্কে। তালিকার এরপরে জামাতের নেতাদেরও নাম আছে, আরও শফিকুর রহমান ছাড়াও আরও অন্যদের নামও আছে। তালিকার 2 নম্বরে আছে, আরে বাবা রে, এ কি সাংঘাতিক! হ্যাঁ, শান্তির নোবেল জয়ী থেকে অশান্তির নায়ক, আবার হেডিংটাও দিয়েছে ওরা, এআই দিয়েছে। শয়তানের তালিকায় 2 নম্বর নাম হচ্ছে ডক্টর ইউনূসের। হ্যাঁ, বলে কি, ইউনূস 2 নম্বরে থাকলে 1 নম্বরে কে থাকবে? তিনি কি ইউনূসের চেয়েও বড় টেবিল? যাও, আপাতত 1 নম্বরে নামটা তুলে রাখছি, ওটা পরে বলবো তার সময়। আগে ইউনূসের নাম কেন দিল এআই সেটা বলি। এআই লিখছে, যদি শক্ত হাতে দেশের হাল ধরতেন ইউনূস, তবে বাংলাদেশ এভাবে অতলে তলিয়ে যেত না। কিন্তু তিনি পুতুল হয়ে গিয়েছেন ছাত্রদের হাতে, এবং পুতুল যেমন সেই পুতুল নাচের সময় পুতুল যেমন নাচে নিজের ইচ্ছায় নয়, নিজের কন্ট্রোলে নয়, অন্যের হাতে নাচে, তিনিও তেমনই নাচছেন। এবং তিনি নাচছেন ছাত্রদের হাতে, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে, পাকিস্তানের হাতে এবং আমেরিকার হাতে। তিনি ক্ষমতায় বসে দেশের উপকার নিয়ে ভাবনা চিন্তা করার বদলে
ভেবেছেন নিজের ভাবনা, নিজের ফায়দার কথা। নিজের কুকীর্তির মামলাগুলো তুলে নিয়ে প্রায় 700 কোটি টাকা তিনি তুলে নিয়েছেন জামাতের সঙ্গে একটি চুক্তি করে। চুক্তিটা কি? এই চুক্তি মাফিক সন্ত্রাসীদের, যত সন্ত্রাসী আছে এবং তারা সবাই প্রায় জামাতের এবং অন্যান্য সব ওই কি হিজবুত তেহরিন এরা আছে, সব আল বদর আল শামস, তাদের সবাইকে ছেড়ে দেবেন, এইভাবে চুক্তি হয়েছে। এবং আইনের শাসন বলে যে দেশে আজ কিছু নেই, এই দেশে আইনের শাসন বলে দেশে যে আজ কিছু নেই, তার বড় দায়টা হচ্ছে তাঁর। কিন্তু এটা কি হলো? তিনি একটা চুক্তি করে সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন। যাই হোক, এখানে যখন বলছে তখন তা তো হবেই। তবু তিনি কেন 2 নম্বরে? তার কারণ 1 নম্বরে যিনি আছেন তিনি এই এর মতে ইউনূসের চেয়ে বড় পাপী এবং বড় শয়তানও। এরকম মানুষ, তার বর্তমানে আবার শয়তান বলে ফেললাম, ডেভিল, তিনি ইউনূসের থেকেও বড় ডেভিল। এরকম মানুষ তার বর্তমান দায়িত্বে থাকলে কিছু ডাকাত যদি কোনোদিন একজোট হয়ে ক্যান্টনমেন্ট আক্রমণ করে, আমার মনে হয় মানবিক কারণে ইউনূস আমাদের এই ভদ্রলোক, এই যার কথা বলছে, তিনি যদি ক্যান্টনমেন্টে থাকেন তখন তিনি বোধহয় সেই ডাকাতদের মানবিক কারণে বলবেন, যাও বাবা তোমরা নিয়ে যাও সব কিছু। তো এই হচ্ছেন। তাহলে এটা হলে কেউ অবাক হবেন না, বুঝেই গেছেন এআই কার কথা বলছে 1 নম্বরে। আগে ঠিকই ধরেছেন, তিনি বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। 1 নম্বরে তার নাম। কারণ হিসেবে বলা হয়েছে, ইনি রবি ঠাকুরের সেই কবিতার 2টি লাইনের মতো, পংক্তির মতো, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। মানে তিনি কোনটা চাইছেন সেটা নিজেই জানেন না, আবার যেটা পাচ্ছেন সেটাও তিনি চান না। দেখুন না, হাসিনাকে তিনি তাড়ালেন ক্ষমতা দখল করবেন বলে, আর তারপরে যখন হাসিনা চলে গেলেন তখন ভয় পেয়ে গেলেন। রবি ঠাকুরের কবিতাও এআই ঠিক মুখস্থ করে রেখেছেন। কি আশ্চর্য জিনিস বার হয়েছে। দেখি এরপর কি লিখেছে এআই। লিখছে, এই 1 নম্বরের ডেভিল গত বছরের 5 আগস্ট দুপুর পর্যন্ত ঠিক করে রেখেছিল সেনাপ্রধান হিসেবে দেশের ক্ষমতা হাতে তুলে নেবে। সেই মতো দেশবাসীর উদ্দেশ্যে বড় প্রতিজ্ঞাবদ্ধ মুখ নিয়ে, মুখ চোখ করে, গম্ভীর গলায়, উদাত্ত গলায় বলেছিল, আপনাদের জানমানের সব দায়িত্ব আমার, আমাকে বিশ্বাস করুন। যখন এসব বলছে তখন আগুন জ্বলছে সারা দেশে, আর তিনি বলছেন আপনাদের সব জানমানের দায়িত্ব আমার। পুলিশ খুন হচ্ছে হাজারে হাজারে। যিনি দুর্বৃত্ত ছাত্রদের প্রতি মানবিক হয়ে সেনাকে আটকে দিয়েছিলেন সেনানিবাসে, তিনি পুলিশের প্রাণ বাঁচাতে কণিকা মাত্র মানবিক হননি। এআই বলছে আমি নই। শুধু এখানেই শেষ নয়, ওটা তো শুরু। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাকে ছড়িয়ে দিলেন সবখানে। কি উদ্দেশ্য নিয়ে, ওটা তিনিই জানেন। আমার মনে হয় এখানেও আসল উদ্দেশ্যটা জামাতের, যে গ্রামে গঞ্জে যখন হিন্দুদের মারা হবে, আওয়ামী লীগদের মারা হবে, তখন সেনা গিয়ে তাদের বাঁচাবে। তাদের মানে আওয়ামী লীগ কি হিন্দুদের নয়, যারা আক্রমণকারী তাদের বাঁচাবে। এর ফলে কাজ যেটা হয়েছে সেটা তাহলে কি হলো? মৌলবাদীদের পোয়া 12 হলো। সেনাকর্মীরা নিয়ম করে ডাকাতি করছে, এখন ধরা পড়ছে পুলিশের কাছে কোথাও কোথাও, কিন্তু কোর্ট মার্শাল হচ্ছে না। কোর্ট মার্শাল নেই, ছেড়ে দেয়া হচ্ছে। এই সেনাপ্রধান সেনা মোতায়েন রেখে ধানমন্ডির 32 নম্বর ভেঙেছে নিজে। সেনা যারা ভাঙছিল তাদের পাহারা দিতে গেছে। গাজীপুরে ডাকাতি, আবার উল্টো ব্যাপার। গাজীপুরে ডাকাতি করতে গিয়ে যারা মার খেলো তাদের সযত্নে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে এই ওয়াকারুজ্জামানের সেনা। আর তার পরদিন অপারেশন ডেভিল হান্টার চালু হতেই ঝাঁপিয়ে পড়েছে চারদিকে ডেভিল খুঁজতে। এই লোকটি গত 6 মাসে
মানুষের জানমান বাঁচাতে আদৌ কিছু করেছে? কি করেছে সেটা জানতে গেলে ওয়াকারুজ্জামান, তারও তো মনে নাও থাকতে পারে, সেই জন্যই তাকে বলছি তিনি একটি ঘোড়া এখনই কিনে নিতে পারেন। এমন ঘোড়া কিনতে হবে যে ঘোড়া ডিম দেয়। কেন? কারণ এই জানমান বাঁচাতে, দেশের মানুষের জানমান বাঁচাতে ওয়াকারুজ্জামান যেটা করেছেন সেটি একটি বড় অশ্বডিম্ব, ঘোড়ার ডিম। এআই যে রিপোর্ট দিয়েছে তার এই শেষ জায়গাটিতে আমার আপত্তি। আমার মনে হচ্ছে 2 নম্বর আর 1 নম্বর নিয়ে পাবলিকের মধ্যেও বিতর্ক আছে। ইউনূসের নাম অনেকের মতেই 1 নম্বরে থাকা উচিত ছিল, ওয়াকার 2 নম্বরে। আমার বিশ্বাস বাংলাদেশের, আমি কিন্তু নিজে এআই এর সাথে, এআই এর মতের পথিক আমিও সহমত এআই এর সঙ্গে। সেটা হলো ওয়াকারুজ্জামান থাকবে 1 নম্বরে, 2 নম্বরে ইউনূস। কিন্তু বাংলাদেশের জনগণের কি মত একটু সেটা দেখা যাক, কারণ তাদের মধ্যে বিতর্ক আছে যথেষ্ট এই বিষয়ে। সুতরাং আমার বিশ্বাস বাংলাদেশের আম জনতা ইউনূসকে 1 নম্বরে রাখবে, আমার মতো নয়। আমি এবং এআই আমরা ওয়াকারুজ্জামানকে 1 নম্বরে রেখেছি, 2 নম্বরে ইউনূসকে। আর বাংলাদেশ, সেখানকার সাধারণ মানুষের কথাটা কি, তারা কি চায় সেটা একটু জানবার জন্যে গতকাল রাতেই আমি একটি সমীক্ষা চালিয়ে দিয়েছিলাম। এই সমীক্ষাটা দেখাচ্ছি, শুনবেন তার রেজাল্ট। আচ্ছা শুনবেন তো বটেই, বলে দিই। এ পর্যন্ত দেখুন, এ পর্যন্ত 4,500 ভোট পড়েছে এক রাতের মধ্যেই। তার 65% ভোট পেয়ে আজকের বাংলাদেশের সবচেয়ে বড় ডেভিল বা শয়তান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং দ্বিতীয় স্থানে, অর্থাৎ দ্বিতীয় সবচেয়ে বড় ডেভিল বা শয়তান হয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা কি সহমত এই ব্যাপারে? প্রিয় দর্শক, কমেন্টস করে জানাবেন। আর সেই সঙ্গে অনুরোধ, আমার এই নবীন চ্যানেলকে সাবস্ক্রাইব করেও দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।